আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি মঈনুদ্দিন আহমেদ, প্রভাষক, কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজ, গাড়াবাড়িয়া, গাংনী, মেহেরপুর। আজকে আমি দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই বলি বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি। সমাজ ও সংস্কৃতিগুলো কী? প্রথম থেকে আমরা খেয়াল করি, সমাজ হচ্ছে কিছু মানুষ বা বেশি মানুষ, এগুলো নিয়েই সমাজ গঠিত হয়। কোনো মানুষ একাকী বসবাস করতে পারে না। মানুষ হতে হলে অবশ্যই তাকে সমাজে বসবাস করতে হবে। এখানে আমরা বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের একটি মন্তব্য তুলে ধরতে পারি। সেটি হচ্ছে, যে মানুষ সমাজে বসবাস করে না সে হয় পশু অথবা দেবতা। এর মধ্যে থেকে আমরা বুঝতে পারি, মানুষ হতে গেলে অবশ্যই তাকে সমাজে বসবাস করতে হবে। আর সমাজে বসবাস করতে হলেই সমাজের নিয়মকানুন, রীতিনীতি ইত্যাদি মেনে চলতে হবে। এগুলো যেমন বড়দেরকে সম্মান করা বা সালাম দেওয়া, ছোটোদেরকে চিহ্নিত করা ইত্যাদিগুলোই আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে। অর্থাৎ আমরা বলতে পারি, সমাজ এবং সংস্কৃতি একে অন্যের সাথে খুবই নিবিড় সম্পর্ক, একে অপরের পরিপূরক, এটা নিঃসন্দেহে বলা যায়। তার কারণ সংস্কৃতি ছাড়া সমাজ একাকী চলতে পারে না। মানুষ নিয়েই সমাজ গঠিত এবং সংস্কৃতির সাথেই এগুলো নিবিড় একটি সম্পর্ক। এখন আমরা বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির প্রকৃতি ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আমরা জানি বাংলাদেশ মূলত কৃষিপ্রধান বা গ্রামাঞ্চল সমূহ নিয়ে গঠিত একটি দেশ। এই দেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের যে অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থা আছে, এখানে শিল্প কারখানা অধিকাংশই কম। যে তুলনায় আমরা কৃষি ক্ষেত্রে লোক নিয়োজিত বা কর্মক্ষেত্রে দেখি, মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যত লোক নিয়োজিত আছে, শিল্প কারখানার ক্ষেত্রে কিন্তু অতগুলো নাই। সাধারণত আমরা শহর অঞ্চলে মুষ্টিমেয় কিছু শিল্প কলকারখানা দেখি, কিছু চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য বা শিক্ষা, বিভিন্ন ধরনের চাকরিতে আমরা লক্ষ্য করি। কিন্তু সার্বিক ক্ষেত্রেই মানুষ কৃষিক্ষেত্রেই নিয়োজিত আছে। এখন বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি, প্রথমে আমরা সমাজ নিয়ে আলোচনা করি। সমাজ, যার ইংরেজি অর্থ হচ্ছে সোসাইটি। সোসাইটি অর্থাৎ সমাজ। এটি ল্যাটিন শব্দ সোসিয়াস থেকে এসেছে। সোসিয়াস এখন আমরা সোসাইটির বা সমাজ বলতে আগে আলোচনা করছি যে সমাজ হচ্ছে অল্প বা কিছু সংখ্যক বা অধিক সংখ্যক জনসংখ্যা নিয়েই সমাজ গঠিত হয়। এখন আমরা বিভিন্ন সমাজবিজ্ঞানীদের মতামতগুলো তুলে ধরার চেষ্টা করব। যেমন বিখ্যাত সমাজবিজ্ঞানী পি জিসবার্ট তার ফান্ডামেন্টাল অফ সোশিয়োলজি গ্রন্থে বলেছেন, সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক সম্পর্কের সেই জটিল জাল যে সম্পর্কের দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সাথে সম্পর্কিত। অর্থাৎ আমরা এখানে বলতে পারি, সমাজে একটি মানুষ একজন মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সমাজবিজ্ঞানী টি.আর. শেফার তার সোশিয়োলজি গ্রন্থে বলেন, সমাজ হচ্ছে এমন একটি বৃহৎ জনসমষ্টি যারা একই এলাকায় বসবাস করে, যারা তাদের এলাকার বাইরে অন্য জনগোষ্ঠী থেকে আপেক্ষিক অর্থে স্বাধীন এবং যারা একটি সাধারণ সাংস্কৃতিক জীবন
অংশগ্রহণ করে। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে বিভিন্ন অঞ্চলের মানুষ তারা এককভাবে তারা স্বাধীন এবং তারা স্থায়ীভাবে বসবাস করে। সমাজবিজ্ঞানী এফ.এইচ. গিডিংসের মতে সমাজ হলো একই মনোভাবাপন্ন কতগুলো ব্যক্তি যারা তাদের একই মনোভাব সম্পর্কে সচেতন এবং সমাজগত লক্ষ্যের জন্য কাজ করতে সক্ষম। এখন আমরা ম্যাকআইভার অ্যান্ড পেজ তাদের সোশ্যালিজম গ্রন্থে বলেছেন যেসব সামাজিক সম্পর্কের মাধ্যমে মানুষ জীবন ধারণ করে তাদের সঠিক রূপই হলো সমাজ। এখন আমরা বলতে পারি সমাজ হতে হলে অবশ্যই মানুষের দুইটি বৈশিষ্ট্য থাকতে হবে। একটি হচ্ছে মানুষের সংঘবদ্ধতা এবং ওই সংঘবদ্ধ মানুষের একটি উদ্দেশ্য। তাহলে আমরা প্রথমটি কী পাচ্ছি? কিছু মানুষের সংঘবদ্ধতা এবং দ্বিতীয়টি হচ্ছে ওই সংঘবদ্ধ মানুষের উদ্দেশ্য। এই দুটি হলেই সমাজ গঠিত হবে। এখন আমরা সংস্কৃতি কাকে বলে সেটাকে জানার চেষ্টা করি। সংস্কৃতির ইংরেজি শব্দ হচ্ছে কালচার। এটি আসছে ল্যাটিন শব্দ কলার থেকে। সংস্কৃতি হচ্ছে আমরা যা কিছু করি সেটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। যেমন আমরা যে পোশাক পরছি এটা ধরেন আমাদের সংস্কৃতি, আমরা যে বাংলা ভাষায় কথা বলছি এটা আমাদের এক ধরনের সংস্কৃতি, বা আমরা যে ধরনের খাবার দাবার খাই এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি। তো এখন বিভিন্ন যে সমাজবিজ্ঞানী আছে তারা সংস্কৃতি বলতে কী বুঝেছেন সেগুলো জানার চেষ্টা করি। সংস্কৃতি প্রসঙ্গে সমাজবিজ্ঞানী জোন্স তিনি বলেন মানব সৃষ্ট সব কিছুর সমষ্টি হলো সংস্কৃতি। তার মানে মানুষ যা কিছু সৃষ্টি করছে, মনে করে যে ঘর বাড়ি, চেয়ার টেবিল, এগুলো হচ্ছে সব কিছুই সংস্কৃতির অন্তর্ভুক্ত। ব্রিটিশ নৃবিজ্ঞানী ইবি টেইলর তার প্রিমিটিভ কালচার নামক গ্রন্থে সংস্কৃতি বলতে বুঝেছেন সংস্কৃতি হচ্ছে সমাজের সদস্য হিসাবে অর্জিত জ্ঞান, বিশ্বাস, কলা, নৈতিকতা, আইন, প্রথা এবং অন্যান্য দক্ষতা ও অভ্যাসের জটিল সমাবেশ। সংস্কৃতি প্রসঙ্গে ম্যাকআইভার বলেন আমরা যা তাই হচ্ছে সংস্কৃতি, আর আমরা যা ব্যবহার করি তাই হচ্ছে আমাদের সভ্যতা। এখন এখানে হচ্ছে আমরা যা তিনি বোঝাচ্ছেন কি আমরা যা তাই হচ্ছে আমাদের সংস্কৃতি এবং আমরা যা ব্যবহার করি তাই হচ্ছে আমাদের সভ্যতা। মানে আমরা যে কথা বলছি এটা হচ্ছে আমাদের সংস্কৃতি, আমরা যে কাপড় চোপড় বা ঘর বাড়ি তৈরি করছি এটা হচ্ছে আমাদের এক ধরনের সভ্যতা। মার্কিন সমাজবিজ্ঞানী ট্যালকট পার্সনের মতে মানব মিথস্ক্রিয়ার ফল বা নির্ধারক হলো সংস্কৃতি। তার ব্যাখ্যা অনুযায়ী সংস্কৃতির তিনটি বৈশিষ্ট্য পাওয়া যায়। প্রথমটি হচ্ছে সংস্কৃতি হচ্ছে অংশীদারিত্ব, দ্বিতীয়টি হচ্ছে সংস্কৃতি হচ্ছে শিক্ষামূলক, তৃতীয়টি হচ্ছে সংস্কৃতি হচ্ছে বহমানতা। এখন সংস্কৃতি হচ্ছে অংশীদারিত্ব বলতে কি বুঝি? এই সংস্কৃতি কি আমরা কেউ নিজে নিজে তৈরি করতে পারি বা নিজে নিজেই চলমান রাখতে পারি? আমরা কি জন্মের পরে সংস্কৃতি পেয়ে গেছি? এটা হচ্ছে অংশীদারিত্ব, পূর্বের থেকেই হয়ে আসছে, বা আমাদের বাপদাদারা যে ধরনের সংস্কৃতি বা আচার আচরণ করে আসছে তার থেকে আমরা অংশীদার পাচ্ছি। এটা হচ্ছে সংস্কৃতি অংশীদারিত্ব। এবং সংস্কৃতি হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে কি সংস্কৃতি হচ্ছে শিক্ষামূলক। এটা কীভাবে শিক্ষালব্ধ হয়? যেমন আমি তো হঠাৎ করে সব কিছু জানতে পারি নাই, যেমন বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, এগুলো কি শিখছি, এটা হচ্ছে সংস্কৃতি শিক্ষালব্ধ। আরেকটি তৃতীয় নম্বর দেখা যাচ্ছে সংস্কৃতি হচ্ছে বহমানতা। এখন এটা কি বহমানতা? সংস্কৃতি যেমন পূর্ব থেকে চলে আসছে, এটা হচ্ছে সংস্কৃতি বহমানতা। এটা তো হঠাৎ করে একদিনই তো উদ্ভব হচ্ছে না, এটা চলেই আসছে। এখন
সমাজবিজ্ঞানী শেফার বলেন, সমাজে বসবাস উপযোগী করতে সাংস্কৃতিক 4টি উপাদান কাজ করে। তাহলে আমরা কি বুঝতে পারছি? সমাজবিজ্ঞানী শেফারের মতে মানুষকে সমাজে বসবাস উপযোগী করতে সাংস্কৃতিক 4টি উপাদান কাজ করে। একটি হলো ভাষা, একটি হচ্ছে আদর্শ, একটি হচ্ছে প্রথা, একটি হচ্ছে মূল্যবোধ। ভাষা বলতে আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষা। আদর্শ বলতে কি, মানে আমরা সহজেই যাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো কীরকম ছিল, সবসময় ভালো। তারপর প্রথা বলতে আমরা কি বুঝবো? আমরা যে ধর্মীয় আচার আচরণগুলো মানি বা নামাজ পড়ি, এবং আমরা দেখা যায় রোজার মাসে রোজা করি, তারপরে আমাদের হজ বা ঈদের সময় আমরা যে নামাজ কালাম পড়ি, এগুলো হচ্ছে আমাদের প্রথা। আরও দেখা যাচ্ছে নবান্ন উৎসব আছে, এগুলো হচ্ছে এক ধরনের প্রথা। এগুলো মুসলমানদের, এবং হিন্দুদের আছে নবান্ন উৎসব যারা বাংলা ভাষাভাষী তাদের, এবং হিন্দুরা যে পূজা করে আর্চনা করে তাদের সেই ধরনের একটা প্রথা। মূল্যবোধটা কি? মূল্যবোধ হচ্ছে আমাদের ভালো মন্দের একটা দিক, কোনটা খারাপ কোনটা ভালো, এই যে বিচার বিশ্লেষণ করি, এটা হচ্ছে মূল্যবোধ। এখন সংস্কৃতিতে প্রখ্যাত সমাজবিজ্ঞানী উইলিয়াম এফ অরবান তার সোশ্যাল চেঞ্জ গ্রন্থে সংস্কৃতিকে 2টি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে বস্তুগত সংস্কৃতি এবং অন্যটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। এখন বস্তুগত সংস্কৃতিটা কি? বস্তুগত সংস্কৃতি হচ্ছে আমরা যেগুলো দৃশ্যমান দেখতে পাই, বিল্ডিং, ঘর বাড়ি যেটাকে বোঝায়, রাস্তা আছে, চেয়ার টেবিল আছে, এদের পোশাক পরিচ্ছদ আছে বা কলম আছে, এগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। এবং দ্বিতীয়টি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। এখন অবস্থাগত সংস্কৃতিটা কি? অবস্থাগত সংস্কৃতি হচ্ছে বিভিন্ন নীতি নৈতিকতা আছে বা ধর্মীয় বিশ্বাস আছে, ভাষা আছে, যেগুলো আমরা দেখতে পাই না বা অনুভব করি, এগুলো হচ্ছে অবস্থাগত সংস্কৃতি। তো মানুষ সমাজে বসবাস করতে গেলে বস্তুগত সংস্কৃতি আমরা লক্ষ্য করি এবং অবস্থাগত সংস্কৃতি আমরা লক্ষ্য করি। এখন আমরা দেখি বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির প্রকৃতি। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি কোন ধরনের, এটাকে আমরা প্রকৃতি হিসেবে ধরে নিতে পারি। আমরা সবাই কি জানি, বাংলাদেশের সমাজ ব্যবস্থা কৃষিভিত্তিক, তাই তো? এখন কৃষি প্রধানই বাংলাদেশ। শিল্প কারখানা আছে, তবে কৃষির মতো অত ব্যাপক না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের শিল্প কারখানাও অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। সে সাথে অনেক শিক্ষিত মানুষ তারা চাকরি বাকরির দিকে ধাবিত হচ্ছে। সে সাথে তারা অনেকেই নিজে কর্মসংস্থান গড়ে তুলছে এবং ব্যবসা বাণিজ্য করে নিজের জীবন জীবিকা নির্বাহ করছে। এছাড়াও আমাদের বাংলাদেশে বিভিন্ন কামার কুমার, চাষি, তিতি, এগুলো আমরা দেখতে পাই। তারপরে বাংলাদেশের সমাজ ব্যবস্থা কী দেখি আমরা? পিতৃতান্ত্রিক, বা পরিবারের প্রধান হচ্ছে পিতা। এর আদেশ বা এর আদেশগুলোই আমরা মেনে চলতে হয়। বিপরীত দিকে আমরা কি দেখি? মেয়ে মানুষের দিকে আমাদের মায়েরা, যারা সংসারে বা গৃহস্থলীতেই কাজকর্ম করে এবং তারা সন্তান উৎপাদন এবং লালন পালনের ক্ষেত্রেই ব্যস্ত থাকে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের নারীরাও এগিয়ে যাচ্ছে। সমাজ ব্যবস্থা ক্ষুদ্র থেকে মানে বৃহৎ থেকে আরও ক্ষুদ্র হচ্ছে, আমরা এটাও দেখতে পাই। তারপর আমরা আমাদের বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোকজন আমরা দেখতে পাই। বাংলাদেশে 88% মুসলমান, বাকি 12% হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এগুলো দেখতে পাই। আমাদের এই দেশে বিভিন্ন ধর্মের লোকজন একসাথে বসবাস করে এবং তারা তাদের নিজ নিজ ধর্ম ছাড়াও বিভিন্ন উৎসব, যেমন 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এগুলোই আমরা পালন করতে লক্ষ্য করি।
তারপরে আমরা কি দেখতে পাই বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে বিবাহ ব্যবস্থা। এখানে বিবাহ ব্যবস্থাতেই পরিবার বা মুরব্বীরা তাদের বংশ পরস্পরা বা বংশের সাথে মিল রেখে তার বিভিন্ন ধরনের বিয়ে ব্যবস্থা সম্পন্ন করে এবং মুরব্বীদের কথাই সমাজে প্রাধান্য পায়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে শিক্ষিতের হার বেড়ে যাওয়ায় এখন আর আগের মতো অতটা নাই। এখন তারা নিজের ইচ্ছা মতো বা পাত্রপাত্রী তারা নিজেরাই পছন্দ করেও বিয়ে করতে আমরা দেখতে পাই। তারপরে আমরা বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে কী দেখতে পাই? একে অপরের মানুষের সাথে পরিপূরক বা প্রতিবেশী সুলভ, একে অপরের আতিথেয়তা বা ভালো মন্দ, একজনের বিপদ হলে আরেকজনকে আমরা ঝাঁপে পড়তে যাই। তবে বর্তমান সময়ে আমরা একজনের ক্ষতি আরেকজনকেও করতে আমরা দেখি। এখন বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির বৈশিষ্ট্য। এখন আমরা বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির বৈশিষ্ট্যটা আলোচনা করার চেষ্টা করি। যেমন বৈশিষ্ট্য, প্রথম আমরা কি দেখতে পাই বৈশিষ্ট্যে? বাংলাদেশের আর অর্থনীতি। মানুষের জীবন ধারণের জন্য মূল চালকের শক্তি হচ্ছে অর্থনীতি। তখন অর্থ ছাড়া জীবন চালনা করা সম্ভব না। তাই অর্থনীতি বাংলাদেশের বা যে কোনো মানুষের মূল ভূমিকা পালন করে। বাংলাদেশ যেহেতু কৃষিপ্রধান রাষ্ট্র, সেজন্য অন্যান্য অর্থ সম্পদের তুলনায় কৃষি সম্পদটাই বেশি গুরুত্বপূর্ণ। এখন বাংলাদেশ কৃষির পাশাপাশি শিল্প কারখানা অধিক বা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। সে সাথে মানুষজন চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য ইত্যাদি করেও মানুষ জীবিকা নির্বাহ করছে। দ্বিতীয় দেখি পোশাক পরিচ্ছদ। বাংলাদেশের মানুষ পোশাক পরিচ্ছদে ভিন্নতা দেখতে পাই আমরা। গ্রামীণ সমাজ ব্যবস্থায় অধিকাংশ মানুষ লুঙ্গি, পায়জামা, পাঞ্জাবি, শাড়ি, সেলার কামিজ এগুলো পরে। কিন্তু শহরের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে ব্যাপক হারে শার্ট প্যান্ট এগুলো বেশি ব্যবহার করে। আবার আমরা হিন্দুদের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে তারা ধুতি, পাঞ্জাবি এগুলোই বেশি পরিধান করে। ধর্মীয় বিশ্বাস। ধর্ম হচ্ছে এক ধরনের বিশ্বাস। মুসলমানরা তাদের মুসলমান রীতিতে বিশ্বাসী, যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া এগুলি হচ্ছে তাদের ধর্মীয় বিশ্বাস, যেগুলো আল্লাহর উপর বিশ্বাস করে চলে। অন্যদিকে যদি আমরা হিন্দুদের দিকে তাকাই, তারা বিভিন্ন পূজা অর্চনা করে, যেমন কালী পূজা, লক্ষ্মী পূজা ইত্যাদি ধরনের বিভিন্ন ধরনের পূজা করে। এবং বৌদ্ধরা তাদের ধর্ম পালন করে, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে। এক্ষেত্রে আমরা আমাদের বাংলাদেশ সমাজ ও সংস্কৃতিতে সব রকমের ধর্মের প্রভাব দেখতে পাই। ভাষা। আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। আমরা সকলেই বাংলা ভাষায় কথা বলি। তবে বিভিন্ন অঞ্চলভেদে আঞ্চলিক ভাষাও আমরা লক্ষ্য করি। যেমন আমরা যদি নোয়াখালী ভাষার দিক যাই, সেখানে একরকম ভাষা, চিটাগাঙ্গের ভাষা যাই, সেখানে একরকম ভাষা, কুষ্টিয়ার এক ধরনের ভাষা, এই ধরনের বিভিন্ন এলাকার ভাষা আমরা অঞ্চলভেদে দেখতে পাই। কিন্তু আমাদের মূলত ভাষা হচ্ছে বাংলা ভাষা। এবার আমরা দেখি রাজনৈতিক সাংস্কৃতিক। 5 নম্বর না 6 নম্বর?
রাজনৈতিক সংস্কৃতিটা কি? রাজনীতির হচ্ছে প্রতিনিধি নির্বাচনের একটি মাধ্যম। তারা ভোটের মাধ্যমে একজন সৎ যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করে। আমরা রাজনীতির সময় বিভিন্ন ক্ষেত্রে কি দেখি, যারা নেতা তাদের ভিতরে এক ধরনের উত্তেজনা কাজ করে, যারা ভোটার তাদের ভিতরে আলাদা এক ধরনের উত্তেজনা কাজ করে। এবং প্রতিটি ক্ষেত্রে আমরা দেখি রাজনীতির নির্বাচনের সময় দাঙ্গা হাঙ্গামা, হরতাল, বোমাবাজি, এগুলো মারামারি ঘটনা ঘটে। তবে বর্তমান সময়ে বাংলাদেশ অনেকটাই সভ্য এবং ভদ্র অবস্থানে পৌঁছেছে বলে আমরা ধরে নিতে পারি। 6 নম্বরে আমরা কি দেখি, সাহিত্যিক উপাদান। সাহিত্য বলতে আমরা কী বুঝি? আমরা বিভিন্ন ধরনের বই পুস্তক, কাব্য রচনা, গল্পকথা, এগুলো সাহিত্যের ভিতরে পড়ে। আমাদের গ্রামীণ সমাজে পূর্বের থেকে যদি লক্ষ্য করি, কৃষিকাজ বা কর্মব্যস্ততা সেরে গ্রামের মানুষ তারা বিভিন্ন জারি সারি গান ও গল্প এগুলো নিয়ে তারা আনন্দ করত বা তার পুঁথিপাঠ এগুলো করত। আমরা আবার যদি আমরা মায়েদের দিকে খেয়াল করি, তারা শিশু বা সন্তানদের বিভিন্ন রাজা রানী, রাজপুত্র রাজকুমারী ইত্যাদি গল্প, বাঘভাল্লুক ইত্যাদির গল্প শুনে শিশুদেরকে ঘুম পাড়ায়। আমরা বাংলাদেশের সমাজ সংস্কৃতিতে এগুলো দেখতে পাই। উৎসবের সংস্কৃতি। আমরা উৎসবের সংস্কৃতিতে বিভিন্ন ধরনের পদ্ধতি দেখতে পাই, যেমন লিখন পদ্ধতি উদ্ভব, তারপরে বিভিন্ন দ্রব্যাদি, মাটির যে জিনিসপাতি আছে নবান্ন উৎসবে এগুলো ব্যবহৃত হয়, মাটির হাঁড়ি পাতিল, এগুলো অনেক সময় আমরা গ্রামাঞ্চল বা শহরেও এগুলো দেখতে পাই। তারপরে আমরা আধ্যাত্মিক স্বরূপ দেখি। আধ্যাত্মিকটা কি? আমরা কুষ্টিয়ার লালন ফকিরের নাম শুনেছি, তার যে দেহতত্ত্ব গান এগুলো হচ্ছে আধ্যাত্মিক। তাছাড়াও বিভিন্ন ধরনের আমরা বাউল গান, মারফতি গান, পুঁথি গান এগুলোকে আমরা আধ্যাত্মিক হিসাবে ধরে নিতে পারি। তারপরে আমরা দেখি পরিবার প্রথা। বাংলাদেশের পরিবার প্রথা কীরকম? বাংলাদেশে সকলেই জানি পরিবার প্রথা হচ্ছে পিতৃতান্ত্রিক। পিতাই পরিবারের প্রধান, তার আদেশ নিষেধ এগুলি আমাদের মেনে চলতে হয়। তবে বর্তমান সময়ে যে আমরা পরিবারগুলো দেখতে পাই, এর আগে আমরা সবসময় খেয়াল করতাম কি যৌথ পরিবার গ্রাম অঞ্চলে, কিন্তু আমরা শহর অঞ্চলের দিক তাকাই এগুলো কিন্তু ছোটো ছোটো বা ক্ষুদ্র পরিবার। এখন মানুষ শিক্ষিত হওয়ার ফলে বা বিভিন্ন রকম সচেতন হওয়ার ফলে মানুষ আর একসাথে যৌথ পরিবার হিসেবে থাকতে চাচ্ছে না। তারা গ্রামেও তার ক্ষুদ্র ক্ষুদ্র পরিবার বিভক্ত হয়ে যাচ্ছে বা একক পরিবার গঠন করছে। এবার দেখি রীতিনীতি ও আদব কায়দা। রীতিনীতি আদব কায়দা বলতে আমরা কি বুঝি? আমরা মানব সমাজে বসবাস করতে গেলে প্রতিটা নিয়মকানুনই মেনে চলতে হয়।
যে নিয়ম আছে, যে নীতি আছে, এগুলোই আমাদের মেনে চলতে হয়। বড়দেরকে সম্মান করা আছে, ছোটোদের স্নেহ করা আছে, এগুলোই আমাদের রীতিনীতি। এবং অন্যের ক্ষতি না করা বা এক একজন চেষ্টা করি অন্যের উপকার করা, এগুলো হচ্ছে এক ধরনের আদব কায়দা, যে ভদ্র ব্যবহার করা, এগুলি আমাদের গ্রামীণ সমাজ বা শহর সমাজে এগুলো আমরা লক্ষ্য করি। তারপর আমরা কী দেখি, কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা। কৃষিভিত্তিক সমাজ, আমরা জানি বাংলাদেশের সমাজ ব্যবস্থা অধিকাংশ কৃষি কাজে নিয়োজিত থাকে মানুষজন, অর্থাৎ এদের ধান, পাট, গম বা ভুট্টা এগুলোই অধিকাংশ চাষবাস। তবে বর্তমান প্রেক্ষাপটে অনেককেই হাঁস মুরগি পালন, মাছ চাষ, গবাদি পশু পালন ইত্যাদি ক্ষেত্রেও আমরা লক্ষ্য করতে পারি। যেমন বিভিন্ন গৃহস্থলী কাজে মায়েদেরকে আমরা এই সব হাঁস মুরগি পালন বা ছাগল পালন এগুলো আমরা বেশি লক্ষ্য করি। তাহলে আমরা কি দেখি, খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাস আমরা আগে থেকে জেনে আসছি যে বাঙালি মাছে ভাতে বাঙালি। আমাদের খাদ্যাভ্যাস বলতে গেলে ডাল ভাত, মাছ মাংস, ভাত রুটি ইত্যাদিগুলি আমাদের প্রধান খাদ্য হিসাবে আমরা ধরে নিতে পারি। এছাড়াও বিভিন্ন উৎসবের সময় আমরা বিভিন্ন পিঠা এগুলোই আমরা বেশি আনন্দ উৎসাহ করি। তারপর আমরা দেখি বিনোদন, বিনোদনপ্রিয় বাঙালি। বিনোদন বিনোদনপ্রিয় বাঙালি, আমরা পূর্বের থেকেই বিনোদনপ্রিয়। কেননা বাংলাদেশের ঐতিহ্যবাহী কী খেলা আছে, লাঠি খেলা, হাডুডু খেলা, মানুষ পূর্ব থেকেই এগুলো হয়ে আসছে। বর্তমানেও এখন কমে গেছে, তারপরেও অনেক সময় এগুলো আমরা দেখতে পাই। যেমন নৌকাবাইজ দেখতে পাই, এগুলো আমাদের দৃষ্টিতে পড়ে। কিন্তু বর্তমান সময়ে স্যাটেলাইটের যুগে আসে এখন আমরা বাসায় বসেই বিভিন্ন ধরনের বিনোদন দেখতে পাই। সে টিভি সেটের মাধ্যমে হোক, মোবাইল ফোনে হোক বা কম্পিউটারে হোক, এগুলো আমরা দেখতে পাই। যে পূর্বে যে বিভিন্ন জারি সারি গান সন্ধ্যাবেলায় বসে যে গল্প গুজব হতো, এগুলো অনেকাংশে এখন কমে গেছে। তারপরে দেখি আমরা বাঙালির মনোভাব। ওরা বাঙালির মনোভাব কি দেখতে পাই, একে অন্যের সাথে সুন্দর বা আতিথেয়তা মনোভাবপূর্ণ। আমরা সকল সময় একে অন্যের সহযোগিতা করার চেষ্টা করি। একজনের আপদ বিপদে আরেকজন কি সহযোগিতার হাত বাড়িয়ে দিই, এগুলো আমরা বাঙালি সমাজে এখনও দেখতে পাই। তবে গ্রামাঞ্চলে যেভাবে এক খোলা পরিবেশে একে অন্যের সহযোগিতা বা আপদ বিপদে পাশে পাই, শহর অঞ্চলে কিন্তু সে তুলনায় পায় না। কারণ অল্প জায়গায় বা সীমিত পরিসরে অধিক জনসংখ্যার বসবাস। একদিকে যেমন অট্টালিকা থাকে, অপরদিকে তেমনি বস্তিতে মানুষ কষ্ট করে জীবন জীবিকা পরিচালনা করে। ঘরবাড়ি, ঘরবাড়ি আমরা গ্রামে এবং শহরের তুলনায় ঘরবাড়ি বিভিন্ন রকম দেখতে পাই। গ্রামে হচ্ছে অধিকাংশ ঘরবাড়ি খড়ের বা টিনের
বা পাটকাঠির বেড়া বা উপরে ছাউনি এগুলো থাকে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা গ্রাম অঞ্চলে যে ঘরবাড়ি দেখতে পাই সেগুলো অনেক উন্নত আগের তুলনায়। যেমন ঘরবাড়িগুলো এখন ইট, রড, বালি, সিমেন্টের, কংক্রিটের তৈরি ঘরবাড়ি নির্মিত হচ্ছে। সে তুলনায় যদি আমরা শহরের দিকে খেয়াল করি, শহরে বড় বড় অট্টালিকা বা বিল্ডিং সেখানে নির্মাণ হচ্ছে। কিন্তু শহরের দিকে আবার যদি লক্ষ্য করি, অনেক মানুষ বস্তিতে অনেক কষ্ট সহকারে জীবন জীবিকা নির্বাহ করছে। তবে শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বর্তমান প্রেক্ষাপটে অনেক এগিয়ে। বাংলাদেশে এখন সমাজ ও সংস্কৃতিতে শিক্ষার গুরুত্ব অনেক বেশি। কারণ আগে যে পরিমাণ মানুষের শিক্ষিতর হার ছিল, বর্তমান প্রেক্ষাপটে অনেক বেশি। এখন গ্রাম অঞ্চলের মানুষও শহরে গিয়ে অনেকভাবে লেখাপড়া করছে এবং দেখা যাচ্ছে শহরেও অনেক মানুষ আছে তার উন্নত জীবনযাপনের আশায় ইংলিশ মিডিয়ামেও তারা লেখাপড়া করছে। এবার আমরা চিকিৎসা ব্যবস্থা দেখি। চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে আগে যদি আমরা খেয়াল করি, চিকিৎসা ব্যবস্থা ছিল কবিরাজি প্রথা, বিভিন্ন ঝাড়ফুঁক। কিন্তু বর্তমানে এখন মানুষ অনেক সচেতন, তারা বিভিন্ন ধরনের আধুনিক চিকিৎসা নিচ্ছে। সে তুলনায় শহরের মানুষ তারা ওই ঝাড়ফুঁকতে এখন অনেক বিশ্বাস করে না। তার অধিকাংশ শিক্ষিত হওয়ার কারণেই তার বিভিন্ন রকম আধুনিক চিকিৎসায় সম্পন্ন হয়। তারপরে আমরা প্রকৃতির সাথে সম্পর্ক, কত কিছু প্রকৃতির সাথে সম্পর্কটা কী আমরা দেখি। আমাদের গ্রাম অঞ্চল অধিকাংশ সময় কৃষিক্ষেত্রে নির্ভরশীল। সেক্ষেত্রে অনেক সময় প্রকৃতির উপর নির্ভর করতে হয়। যেমন প্রকৃতির রোদ বৃষ্টি, দেখা যাচ্ছে ফসলের সময় অত্যাধিক পরিমাণ বৃষ্টি হচ্ছে, সেখানে ফসল আমাদের নষ্ট হয়ে যায়। আবার দেখা যাচ্ছে যখন আমাদের বৃষ্টির প্রয়োজন তখন খরা চলছে, বৃষ্টি হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কী করি? প্রকৃতির উপর নির্ভর করি। কিন্তু শহর অঞ্চলে অধিকাংশ মানুষ কী করে? শিল্প কলকারখানায় নিয়োজিত থাকে, এখানে প্রকৃতির উপর নির্ভর করতে হয় না। এবার আমরা দেখি সামাজিক বন্ধন। সামাজিক বন্ধনটা কি? আমরা যেহেতু সমাজে বসবাস করি, সেহেতু একে অন্যের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। সকলেই আমাদের কাছে আপনজন, বা ভাই, কেউ বোন, কেউ চাচা, দাদা, এগুলো হচ্ছে আমাদের এক ধরনের আত্মহত্যার সম্পর্কে বেঁধে ফেলেছে। এগুলো হচ্ছে একটা ভালো বা নিবিড় সম্পর্কে সামাজিক বন্ধনকে আমরা হিসাবে ধরে নিতে পারি। তাহলে আমরা বাংলাদেশ সমাজ ও সংস্কৃতি থেকে যে দিকগুলো বুঝতে পারলাম, সেটি হচ্ছে সমাজ বা কোনো একক বা একাকীভাবে গঠন হয় না, সেটা একা চলতে পারে না, অবশ্যই তার সাথে সাংস্কৃতিকভাবে অতপ্রতভাবে জড়িত। আর সংস্কৃতি বলতে আমরা কী বুঝলাম? এখন আমরা যা কিছু করি সেটা হচ্ছে আমাদের সংস্কৃতি। সমাজ সংস্কৃতি তৈরি করে, আর সংস্কৃতি ছাড়া সমাজ চলতে পারে না, দুজনই একে অপরের পরিপূরক। আজকে এ পর্যন্তই। পরবর্তী সময় তোমাদের সাথে আবার দেখা হবে। সকলেই ভালো থেকো। খোদা হাফেজ।